নমস্কার, আমার নাম সার্থক বসাক আর তোমরা দেখছো সোপান এইচএস টিউটোরিয়াল। এটা এমন একটা চ্যানেল যেখানে আমরা ক্লাস 11-12-এর ছাত্রছাত্রীদের সমস্ত বিষয় সমস্ত টপিকের ইন ডিটেলস টিউটোরিয়াল দিয়ে থাকি, যারা সেই অর্থে অ্যাফোর্ড করতে পারে না এবং লকডাউনে বাড়িতে বসে রয়েছে, এবং একমাত্র তাদের কথা ভেবেই আমাদের এই উদ্যোগ। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা তোমরা থাম্বনেলে অলরেডি দেখেছো এবং এখানেও স্লাইডে দেখতে পাচ্ছ। চ্যাপ্টারটার নাম বংশগতির আণবিক ভিত্তি, মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। ক্লাস 12-এর সিলেবাসের ইউনিট 6 এটা এবং তোমরা যদি দেখবে চ্যাপ্টারটা একটু বড়, সুতরাং আমরা এটাকে দুভাগে ভাগ করে পড়ব। আজকে প্রথম পর্ব। তার আগে চ্যাপ্টারে ঢোকবার আগেই আমি প্রথমেই সিলেবাসটা রেখেছি। ইউনিট 6-এর যে সিলেবাস প্রত্যেকটা বইয়ের সামনেই থাকে, তবুও যদি কোনো সময় তোমাদের অসুবিধা হয় আমি সেই কথা মাথায় রেখে এখানে সিলেবাসটা একবার দিয়েছি। দেখবে টোটাল 11টা ইউনিটে ভাগ করা হয়েছে, 11টা টপিকে ভাগ করা হয়েছে ইউনিটটাকে। তো আজকের প্রথম পর্বে আমরা এই প্রথম 7টা টপিক নিয়ে কথা বলবো, বাকি 4টে টপিক নিয়ে পরের বারে। তো যাই হোক, প্রথম আমরা আজকে 6.1 যে টপিকটা দিয়ে সেটা দিয়ে আমরা স্টার্ট করছি। ডিএনএ। আমরা সবাই জানি ডিএনএ হচ্ছে জিনগত বস্তু, এটা আমরা একদম প্রথম দিন থেকে শুনে আসছি, জননের চ্যাপ্টার থেকে। এবার এটা কিভাবে ডিএনএটাকে আমরা জিনগত বস্তু বলছি, কেনই বা বলছি? তো কিছু বিজ্ঞানী রয়েছেন যারা এটাকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন যে হ্যাঁ, সত্যি ডিএনএ হচ্ছে আমাদের জিনগত বস্তু, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের মধ্যে যায় ডিএনএটাই। তো প্রথম দিকে যখন জিনগত বস্তু কী সেই ধারণাটা যখন তৈরি হয়নি, তো সেই সময় কিছু বিজ্ঞানী ছিলেন যারা এই বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে গেছেন, এবং সেই এক্সপেরিমেন্টগুলোর মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে ডিএনএ হচ্ছে জিনগত বস্তু। তো আমাদের সিলেবাসে সেই এক্সপেরিমেন্টগুলোর কিছু কথা আমাদের পড়তে হবে, খুব ইম্পর্ট্যান্ট। পরীক্ষার সময় কিন্তু 5 নম্বরের বড় কোয়েশ্চেনে এরকম একটা এক্সপেরিমেন্টের নাম দিয়ে সেটা এক্সপ্লেন করতে বলতে পারে। তো 3 রকম এক্সপেরিমেন্টের কথা আমরা এখানে জানবো। প্রথম যেটা রয়েছে সেটা হলো গ্রিফিথের পরীক্ষা। বিজ্ঞানী গ্রিফিথ, ফ্রেডরিক গ্রিফিথ ওনার পুরো নাম। উনি একটা ব্যাকটেরিয়ার স্ট্রেন নিয়ে কাজ করেছিলেন, তার নাম ডিপ্লোকক্কাস নিউমোনি। মাথায় রাখতে হবে সায়েন্টিফিক নেম, তাই আমি এখানে ইটালিক্সে লিখেছি। খাতায় যখন লিখবে তো আন্ডারলাইন করবে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। উনি 2 ধরনের স্ট্রেন নিয়ে এই ব্যাকটেরিয়ার পরীক্ষা করেন। তো এই ব্যাকটেরিয়াটা কী করে? বেসিক্যালি মানুষ, ইঁদুর, মানে যেগুলো স্তন্যপায়ী প্রাণী, তাদের নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। তো সেই থেকে নিউমোনি নামটা এখানে রয়েছে, নিউমোনিয়া সৃষ্টি করে, তাই এদের বলে ডিপ্লোকক্কাস নিউমোনি, অথবা আরেকটা নাম নিউমোকক্কাস। তো উনি 2 ধরনের স্ট্রেন নিয়ে কাজ করেন, R2 আর S3, এই 2 ধরনের। R2 হলো, আর মানে রাফ। এই যে R2 টাইপের স্ট্রেন, এই ধরনের স্ট্রেন, যে এই ধরনের ব্যাকটেরিয়া, এদের কোষ প্রাচীরের বাইরে ক্যাপসুল থাকে না কোনো। ঠিক আছে, আমরা ব্যাকটেরিয়া স্ট্রাকচার যদি দেখি তাহলে একটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে একটা এক্সটার্নাল ক্যাপসুল বলে একটা তুলনামূলক মোটা একটা স্তর থাকে। এদের R2-তে সেই ক্যাপসুল থাকে না। তার ফলে কি হয়, বাইরের অংশটা না অমসৃণ বা রাফ হয়। আর এই ধরনের স্ট্রেনের একটা বিশেষত্ব হচ্ছে এরা জীবদেহে কোনো রোগ সৃষ্টি করতে পারে না। মানে এই যে নিউমোনিয়ার কথা বলছিলাম, R2 কোনো রকম নিউমোনিয়া সৃষ্টি করতে পারে না, তাই জন্য এদেরকে অ্যাভিরুলেন্ট বলা হয়। এবারে আসি S2। S2-তে এস ফর স্মুথ। বুঝতেই পারছো, এখানে যেরকম ক্যাপসুল ছিল না, এখানে ওই পলিস্যাকারাইড নির্মিত এক ধরনের ক্যাপসুল দেখা যায়। ক্যাপসুল থাকে বলেই বাইরেটা একটুখানি স্মুথ বা একটু মসৃণ গোছের হয়, সুতরাং এই জন্য একে বলা হয় স্মুথ বা S3। এই R2-তে দেখেছিলাম কোনো রকম রোগ সৃষ্টি করতে পারে না, S2 হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে। এরাই বেসিক্যালি নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। এদের আভিরুলেন্ট বলা হতো, তাই এদের বলা হয় ভিরুলেন্ট। সুতরাং এই 2 ধরনের স্ট্রেনকে আমাদের মাথায় রাখতে হবে। গ্রিফিথ কাজ করেছিলেন। এবার এক্সপেরিমেন্টটা কী করেছিলেন সেটা আমরা অল্প করে একটু দেখি, আমি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। উনি ইঁদুর নিয়েছিলেন, ইঁদুরের ওপর কাজ করেছিলেন। 4 ধরনের, মানে 4 রকমের ইঁদুরকে নিয়ে উনি কাজ করেছিলেন, 4টে ইঁদুরকে নিয়ে। প্রথম ইঁদুর যেটা ছিল, সেখানে উনি S3 টাইপের যে ব্যাকটেরিয়াটা, জীবিত S3 টাইপের ব্যাকটেরিয়া উনি ইনজেকশনের মাধ্যমে এই ইঁদুরের দেহে প্রবেশ করানোর পরে কিছুক্ষণ বাদে দেখেন
এই ইঁদুরটা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। এই যে ইঁদুরটা মারা গেল, এই ইঁদুরের রক্তের যে সিরাম, ওই সিরাম থেকে মানে ওই সিরামটাকে উনি কালচার করলেন, এরকম সেল পাওয়া গেল। এই সেলগুলোকে উনি দেখলেন এই যে S3 টাইপের সেল ঢুকিয়েছিলেন, সেই রকম S3 টাইপের সেল উনি পাচ্ছেন। তাহলে উনি কী সিদ্ধান্ত নিলেন? উনি সিদ্ধান্ত নিলেন যে এই যে S3 টাইপের যে এই যে স্টেনটা উনি নিয়ে কাজ করলেন, এই যে মৃত, এখানে নিচে যে সিদ্ধান্তগুলো আমি দিয়েছি ব্যাপারটা উল্টে গেছে, সেজন্যই হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে। এটা না, এটা এই S3 টাইপের যে ব্যাকটেরিয়া, সেটা রোগ সৃষ্টিতে সক্ষম উনি প্রমাণ করলেন, কেননা এই ইঁদুরটা মারা গেছে, তো এটা রোগ সৃষ্টিতে সক্ষম। সেকেন্ড কি করলেন উনি, S3 এর বদলে উনি R2 ঢোকালেন, R2 প্রবেশ করালেন একইভাবে। উনি দেখলেন ইঁদুরটা বেঁচে আছে। তো এই যে জীবিত ইঁদুর, এর ওই যে সিরাম, রক্ত যে রস, সেটাকে নিয়ে উনি আবার কালচার করলেন। উনি দেখলেন R2 টাইপের যে ব্যাকটেরিয়া, সেটা উনি এই কালচার মিডিয়ামে পাচ্ছেন। তো সিদ্ধান্ত উনি কী নিলেন, ব্যাপারটা উল্টে গেছে একটুখানি বলছি, এটা হলো R2 এর, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, যাই হোক। উনি সিদ্ধান্ত নিলেন যে R2 টাইপের ব্যাকটেরিয়া রোগ সৃষ্টিতে অক্ষম, কেননা এই দুধটা বেঁচে রয়েছে, তাই R2 হলো অ্যাভিরুলেন্ট। এই দুধটা মারা যাচ্ছিল, S3 সিম্পল একদম করলেন, প্রথমে S3 ঢোকালেন, দেখলেন মারা যাচ্ছে, তার মানে S3 হচ্ছে রোগ সৃষ্টি করছে। তারপর R2 ঢোকালেন, দেখছিলেন মারা যাচ্ছে না, তার মানে R2 রোগ সৃষ্টি করছে না। এবার ওনার মাথায় আরেকটা প্ল্যান এলো, উনি তৃতীয় যেই দুধটা তাকে করলেন S3 ঢোকালেন, কিন্তু S3কে হিট কিল করে দিলেন, মানে তাপে মৃত করে দিলেন। মানে S3 ব্যাকটেরিয়াকে নিয়ে এত একটা টেম্পারেচারে উনি গরম করলেন, তাপ দিলেন, যে সেটাকে মানে S3 হিট কিল্ড S3 বলা হয় একে, সেইটাকে উনি প্রবেশ করালেন। এবার S3 নর্মাল উনি যখন ঢুকিয়েছিলেন, কি দেখছিলেন, মারা যাচ্ছে। যখন তাপে মৃত S3 ঢোকাচ্ছেন, দেখছেন ইঁদুরটা বেঁচে রয়েছে। ওনার কি মনে হলো, উনি আবার সেই সিরাম নিয়ে উনি কালচার করলেন, দেখলেন কোনো রকম ব্যাকটেরিয়ার কলোনি পাচ্ছেন না। তাহলে উনি এটাই সিদ্ধান্ত নিলেন যে S3কে যখন আমি হিট কিল্ড করছি, যখন অনেক উচ্চ তাপ দিচ্ছি যখন, তখন S3 মারা যাচ্ছে, মানে ব্যাকটেরিয়াগুলো না বাঁচতে পারছে না। তাই উনি সিদ্ধান্ত নিলেন যে S3 টাইপের ব্যাকটেরিয়াকে তাপে মৃত করা হলে এদের রোগ সৃষ্টির ক্ষমতা থাকে না। ভালো কথা। এইবার উনি ফোর্থ যে টাইপটা করলেন, সেটা হলো তাপে মৃত S3 নিলেন, তার সাথে R2 নিলেন। তাপে মৃত S3 যখন নিয়েছিলেন, কি দেখছিলেন, বেঁচে রয়েছে। R2 যখন নিয়েছিলেন, দেখছিলেন বেঁচে রয়েছে। দুটোকে একসাথে মিশিয়ে দিলেন। তাহলে কি রেজাল্ট আমার আসা উচিত? ইঁদুরটা বেঁচে থাকার কথা, কিন্তু দেখলেন ইঁদুরটা মারা যাচ্ছে। এইবার উনি পড়লেন চিন্তা, ইঁদুরটা তাহলে মারা গেল কি করে? বেঁচে থাকার কথা, দুটোতেই আলাদা আলাদা করে বেঁচে থাকছে। উনি কালচার করলেন, করে দেখছেন যে S3 টাইপের ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে। এইবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে তাপে মৃত যখন S3 নিয়ে কাজ করেছিলাম, কোনো কলোনি ছিল না, আবার তাপে মৃত S3-র সাথে যখন আমি R2 দিলাম, তখন আমি S3-র কলোনি পাচ্ছি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? এক্স্যাক্টলি উনিও এই ব্যাপারটা কনফিউজড হয়েছিলেন। উনি সিদ্ধান্ত নেন যে তাপে মৃত S3 টাইপের সাথে যদি কোনো সময় R2কে মিশিয়ে আমি যদি করি, তাহলে এমন কিছু একটা উপাদান আছে যেটা এই যে S3 এর যে মানে মেরে দিচ্ছিল এখানে, আভিরুলেন্ট S3 যেটা ছিল, সেটাকে ভিরুলেন্ট S3-তে পরিণত করছে। সুতরাং উনি এই কথাটা বললেন, উনি ঠিক বলতে পারলেন না যে কী এমন উপাদান রয়েছে। উনি সম্ভবত একটা গেস করেছিলেন যে কোনো একটা প্রোটিন বা এই ধরনের কিছু উপাদান রয়েছে, যেটা S3-কে, আভিরুলেন্ট S3-কে ভিরুলেন্ট S3-তে পরিণত করছে, যার ফলে ইঁদুরটা মারা যাচ্ছে। উনি এই অবধি বসেছিলেন। নেক্সট যে এক্সপেরিমেন্টটা, উনি তো ঠিকভাবে বলতে পারলেন না যে কী জিনিসটা, এই উপাদানটা কী এমন যেটাই চেঞ্জটা করছে। এরপরে আরও কয়েকজন বিজ্ঞানী মাঠে নামলেন, তারা আবিষ্কার করার চেষ্টা করলেন যে কী উপাদান রয়েছে। তো সেরকমই একটা পরীক্ষা, অ্যাভেরি, ম্যাকলয়েড, ম্যাককার্টি, তিন বিজ্ঞানী আরেকটা পরীক্ষা করলেন যে কী হচ্ছে, মানে কোন উপাদানটাই আসলে দায়ী এই পরিবর্তনের জন্য। ওনারা যেটা করলেন কিছুটা ওই রকম আগেরটার মতোই, এরকম আমি একটা দিয়েছি, ওনারাও S3 আর R2কে নিয়েই কাজ করলেন। ওনারা যেটা করলেন, এখানে ছবিটা ভালো করে বোঝো, বুঝতে পারলেই মানে লিখতে পারবে আর কি, সোজা সোজা হবে তোমাদের পক্ষে।
একটা এরকম বিকার নিলেন, বিকারে S3 নিয়েছেন। সেই বিকারে যে S3 নিলেন সেটাকে ব্যাকটেরিয়া কালচার করে S3টাকে নিয়ে সেটাকে সেন্ট্রিফিউজ করলেন। সেন্ট্রিফিউজ করলে যেটা হয় সেটা হলো, এই যে সলিউশনটা নিয়েছিলেন এটা না দুভাগে ভাগ হয়ে যায়। ওপরের দিকে থাকে একটা তরল অংশ, আর নিচের দিকে থাকে যে ব্যাকটেরিয়াগুলো ছিল ভারী, সেটা থিতিয়ে পড়ে। এখানে দেখো লিখেছে অধক্ষিপ্ত S3 টাইপের ব্যাকটেরিয়ার কোষ, সেটা থিতিয়ে পড়েছে। এই যে টেস্ট টিউবে উনি সেন্ট্রিফিউজ করে পেলেন, এইবার S3কে উনি তাপ প্রয়োগ করলেন, করে কি করলেন, ব্যাকটেরিয়াটাকে মেরে দিলেন, যেরকম আমি হিট কিল্ড বলছিলাম, মেরে দিলেন। মেরে দেওয়ার পরে উনি যেটা করলেন, এই যে S3 এর যে ফিল্ট্রেট, ওপরের যে ফিল্ট্রেট, নিচের ব্যাকটেরিয়াটা নয়, সেই ওপরের ফিল্ট্রেটটাকে উনি আলাদা করে সংগ্রহ করলেন, ছেঁকে হোক বা যে করেই হোক, উনি আলাদা আরেকটা টেস্ট টিউবে এই ওপরের ফিল্ট্রেটটা উনি নিলেন। এইবারে এই ফিল্ট্রেটটাতে ডাইরেক্ট উনি R2 ঢুকিয়ে দিলেন। R2 ঢোকানোর ফলে আমরা আগেই দেখছিলাম যেখানে গ্রিফিথের পরীক্ষা ছিল, S3 এর সাথে R2 ঢোকালে কি হচ্ছে না, ব্যাকটেরিয়া মানে ইঁদুরটা মারা যাচ্ছে। তো সেখানে গ্রিফিথ বলেছিলেন যে কিছু একটা রূপান্তর করে দিচ্ছে। তো এখানেও একই দেখা গেল, রূপান্তর ভবন ঘটছে, এবং এই যে টোটাল জিনিসটা এটা 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 কিন্তু আভিরুলেন্ট রয়েছে, ভিরুলেন্ট রয়েছে। তো গেল। এইবারে গ্রিফিথ বলেছিলেন যে এটা কোনো একটা প্রোটিন হতে পারে। তো শিওর হওয়ার জন্য এরা তিনজন কি করলেন, এই যে সলিউশনটা ছিল এখানে প্রোটিয়েজ বলে একটা এনজাইম দিলেন। প্রোটিয়েজ এনজাইমটার কাজ কি, প্রোটি কথাটা যেহেতু রয়েছে আর এজ মানে হলো ভাঙা, তার মানে প্রোটিনকে ভেঙে দেবে। এই যদি সলিউশনে আমি প্রোটিয়েজ দিই তাহলে এখানে যত রকম প্রোটিন ছিল তাকে ওরা ভেঙে দেবে, নষ্ট করে দেবে। দিয়ে এক ধরনের সলিউশন পেলেন। তার মানে কি, এখানে প্রোটিন নেই, প্রোটিন ছাড়া একটা সলিউশন পেলেন। উনি এখানে R2 দিলেন, দেখলেন কি না একই রূপান্তর ভবন ঘটছে। তার মানে কি, প্রোটিন নয়, যদি প্রোটিন থাকতো মানে প্রোটিনটাই যদি রূপান্তর ভবনের জন্য দায়ী হতো, এখানে তো প্রোটিন নেই, তাহলে তো রূপান্তর ভবন হওয়ার কথা নয়, কিন্তু হচ্ছে। তার মানে কি, প্রোটিন নয়, তাহলে অন্য কিছু ভাবতে হবে। প্রোটিন ছাড়া আর কি রয়েছে, ডিএনএ রয়েছে, আরএনএ রয়েছে। আচ্ছা, উনি এবার এটাতে কী করলেন, আরএনএস দিলেন। আরএনএস দেওয়ার মানে হচ্ছে আরএনএকে পুরোপুরি ভেঙে দেওয়া। এই যে সলিউশনটা হলো তার মানে কি, প্রোটিন তো ছিলই না, এবার আরএনএকে উনি বাদ দিয়ে দিলেন, এইবার R2 দিলেন। R2 দেওয়াতে কি হলো দেখছেন না, তবুও রূপান্তর ভবন ঘটছে। কি হচ্ছে, তার মানে উনি সিদ্ধান্ত নিলেন তার মানে আরএনএও নয়, কারণ যদি আরএনএ রূপান্তর ভবনের জন্য দায়ী হতো তাহলে আরএনএ তো এখানে নেই, তাহলে রূপান্তর ভবন না হওয়ার কথা, কিন্তু হয়েছে। বাকি রইল ডিএনএ। এই সলিউশনে শুধুমাত্র তার মানে ডিএনএই রয়েছে, কারণ প্রোটিন বাদ চলে গেছে, আরএনএও বাদ চলে গেছে, তাহলে ডিএনএ রয়েছে। তার মানে ওনারা বুঝতে পারলেন যে তার মানে ডিএনএই কিছুভাবে এই রূপান্তর ভবনের জন্য দায়ী। শিওর হওয়ার জন্য কি করলেন, আচ্ছা চলো ডিএনএস দিয়ে দিই, ডিএনএস দিয়ে ডিএনএকে আমি বাদ দিয়ে দিই, তাহলে এখানে কিছুই রইল না। ডিএনএকে যখন আমি বাদ দিলাম আর তারপরে যখন আমি R2 দিলাম, দেখলেন রূপান্তর ভবন ঘটছে না। তার মানে ওনারা শিওর হয়ে গেলেন যে ডিএনএ যখন ছিল মানে এতক্ষণ অবধি ডিএনএ ছিল, রূপান্তর ভবন ঘটে যাচ্ছিল, যেই আমি ডিএনএকে বাদ দিয়ে দিলাম রূপান্তর ভবন আর হচ্ছে না। তার মানে ওনারা ফাইনালি সিদ্ধান্ত নিলেন যে রূপান্তরকারক যে পদার্থ সেটা ডিএনএ, অর্থাৎ আমাদের বংশগতির জন্য জিনগত বস্তু যেটা একমাত্র সেটা ডিএনএই হতে পারে। এখান থেকে কিন্তু পরিষ্কার করে প্রমাণিত হলো। এখান থেকে এই অ্যাফেরি, ম্যাকলিওর, ম্যাককার্টি এনারা তিনজন আরেকটা ছোট টার্ম ওনারা দিলেন, সেটা হলো রূপান্তর ভবন, যেখানে আমরা এতক্ষণ বলছিলাম। তো রূপান্তর ভবন কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, না বুঝতে পারবে এখানটা পড়লেই, কোনো একটি স্ট্রেনের মৃত বা জীবিত ব্যাকটেরিয়ার দেহ থেকে তার ডিএনএ বা জিন অপর একটি স্ট্রেনের জীবিত ব্যাকটেরিয়াতে প্রবেশ করে তার প্রজননিক বা জিনগত পরিবর্তন ঘটানো। একটা ব্যাকটেরিয়া ছিল, এই একটা লাল রঙের ডিএনএ ছিল, আরেকটা ব্যাকটেরিয়া ছিল তার নীল রঙের ডিএনএ ছিল। এই লাল ডিএনএটা নীলের সাথে বাইন্ড করে এই যে ব্যাকটেরিয়াটা তৈরি করলো, এটা একটা নতুন বৈশিষ্ট্যের ব্যাকটেরিয়া তৈরি করলো। একেই বলা হচ্ছে রূপান্তর ভবন। রূপান্তর করছে এই ব্যাকটেরিয়াটা, যে বৈশিষ্ট্য ছিল যদি ভিরুলেন্ট থাকে তাকে আভিরুলেন্ট করে দিচ্ছে, বা আভিরুলেন্ট থাকলে তাকে ভিরুলেন্ট করে দিচ্ছে। সুতরাং অন্য বৈশিষ্ট্য নিয়ে আসছে, তাই একে রূপান্তর ভবন বলছে। যাই হোক, এখান থেকে তো পরিষ্কার হলো। এখানেই কিন্তু মানে থেমে থাকেনি জিনিসটা আরও এগিয়েছে। এরপরে যারা এলেন
আরও দুজন ভদ্রলোক, তারা হলেন হার্টসে এবং চেজ। ওনারা দুজন আরও একটা এক্সপেরিমেন্ট করলেন এবং সেই এক্সপেরিমেন্টে ওনারা পরিষ্কারভাবে দেখিয়ে দিলেন যে হ্যাঁ, ডিএনএই ব্যাকটেরিয়ার মানে যে কোনো মানে জীবের ক্ষেত্রে ডিএনএই হচ্ছে প্রধান ভূমিকা পালন করে বংশগতির ক্ষেত্রে। ওনারা যেটা করলেন, ইকোলাই ব্যাকটেরিয়াটার নাম শুনেছ? একটা ইকোলাইকে ওনারা আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে, না সরি, ইকোলাইটা নর্মালি ছিল, ইকোলাই নর্মাল একটা ইকোলাইকে ওনারা কালচার করলেন। কালচার করে সেখানে একটা মানে ব্যাকটেরিওফাজ ওনারা আলাদা করে বাইরে থেকে তৈরি করলেন। ব্যাকটেরিওফাজটাকে তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে চিহ্নিত করলেন। মানে ব্যাকটেরিয়ার যে ভেতরের প্রোটিনটা, ভেতরের যে জিনটা, সেটাকে ওনারা কী দিয়ে চিহ্নিত করলেন? তেজস্ক্রিয় আইসোটোপ S35, সালফার 35। সালফারের নর্মাল আমরা যে ইয়েটা দেখি স্ট্রেনটা, সেটা নয়, আইসোটোপ যেটা রয়েছে তেজস্ক্রিয় আইসোটোপ, সেইটা দিয়ে ওনারা ডিএনএটাকে চিহ্নিত করলেন। করে এই ব্যাকটেরিওফাজটাকে এই ইকোলাইকে সংক্রমণ করালেন। করানোর পরে যে সলিউশনটা পেলেন সেটাকে ওনারা সেন্ট্রিফিউজ করলেন। সেন্ট্রিফিউজ করলে যেটা হলো এক ধরনের সলিউশন পেলেন ওনারা। এবার এই সলিউশনে সেন্ট্রিফিউজ করেছেন যেহেতু, আমরা কি বলেছিলাম, ওপরে একটা মানে তরল অংশ পাবেন আর নিচে এই ব্যাকটেরিয়া যেগুলো ছিল সেই ব্যাকটেরিয়া কোষগুলো থাকবে। এইবার ব্যাপারটা হলো, ওনারা দেখলেন যে নিচে যে সলিড অংশটা যে থিতিয়ে পড়েছিল অদক্ষেপ, সেখানে তেজস্ক্রিয়তা রয়েছে, যে ব্যাকটেরিয়া সেলটা। আর ওপরে যে ফিল্ট্রেট অংশ, তরল অংশ, সেখানে কোনো তেজস্ক্রিয়তা নেই। তাহলে কি প্রমাণ হলো? আমি এখানে ডিএনএটাকেই তেজস্ক্রিয় করে দিয়েছিলাম আর সেই ডিএনএটাই নিচে গেছে। তার মানে ডিএনএই একমাত্র যেটা এখান থেকে এখানে প্রবেশ করেছে আর কি, মানে ব্যাকটেরিওফাজ থেকে ইকোলাইয়ের মধ্যে প্রবেশ করেছে ডিএনএটাই। সুতরাং এখান থেকে প্রমাণ হলো। আরেকটা পরীক্ষা ওনারা করলেন উল্টোটা। এইখানে যেটা করলেন সেটা হলো, ইকোলাইকে ওনারা তেজস্ক্রিয় মানে ইকোলাই নর্মাল ছিল এবং এই যে ইকোলাইয়ের সাথে ব্যাকটেরিওফাজ যেটাকে করলেন, সে ডিএনএটাকে ওনারা P32, এটা একটা অন্য আইসোটোপ, সেইটা দিয়ে ওনারা মার্ক করলেন। তারপরে একই রকম সেন্ট্রিফিউজ করলেন। সেন্ট্রিফিউজ করার পরে একটা টেস্ট টিউব পেলেন। টেস্ট টিউবে এই তরলটা সংগ্রহ করলেন। ওপরেরটাতে রয়েছে ফিল্ট্রেট এবং নিচেরটাতে পেলেন যে ব্যাকটেরিয়া কোষটা। এখানে যেটা দেখা গেছিলো তার একদম উল্টোটা। এখানে নিচেরটায় তেজস্ক্রিয়তা ছিল না, কিন্তু এখানে নিচেরটায় তেজস্ক্রিয়তা রয়েছে আর ওপরেরটায় তেজস্ক্রিয়তা নেই। সুতরাং এই ডিএনএটা এখানে গেছে বলেই তেজস্ক্রিয়তা উপস্থিত হয়েছে। মানে এই পরীক্ষাটাই একদম উল্টো পরীক্ষা। আর এই গোটা জিনিসটা থেকে ওনারা প্রমাণ করলেন যে ডিএনএ একমাত্র যেটা জিনগত বা প্রজননিক বস্তু একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যায়। এই যে টোটাল জিনিসটা, এখান থেকে ওনারা আরেকটা জিনিস, একটা ছোট টার্ম ওনারা ইন্ট্রোডিউস করলেন নতুন। সেই টার্মটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন। কি বলা হয়? যে প্রক্রিয়ায় কোনো ব্যাকটেরিয়ার জিনগত বস্তু, ব্যাকটেরিওফাজের জিনগত বস্তু মাধ্যমে অপর একটি ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত করা হয়। তাহলে কি দাঁড়ালো? ছবি থেকে বুঝি। এটা একটা ব্যাকটেরিয়া ছিল আর এখানে একটা ব্যাকটেরিওফাজ এলো। ব্যাকটেরিওফাজের ডিএনএটা এর মধ্যে প্রবেশ করে রেপ্লিকেট করলো, মানে অনেকগুলো ডিএনএ কপি তৈরি করলো। করার পরে এই ব্যাকটেরিওফাজ, মানে এই যে ডিএনএগুলো ছিল সেগুলো এক একটা নতুন ব্যাকটেরিওফাজের জন্ম দিল। এই যে টোটাল জিনিসটাকে বলা হচ্ছে ট্রান্সডাকশন। একটা ব্যাকটেরিয়ার জিনগত বস্তু, ব্যাকটেরিওফাজের জিনগত বস্তু ব্যাকটেরিওফাজের মাধ্যমেই হচ্ছে, যখন আরেকটা ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত করা হচ্ছে। সুতরাং একে বলা হচ্ছে ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন। এই গেল ডিএনএ, আমরা পুরোপুরি বুঝলাম ডিএনএ আমাদের জিনগত বস্তু। এইবার সিলেবাসে যেটা রয়েছে, ডিএনএর গঠন আমাদের পড়তে হবে। সুতরাং প্রথমে শুরু করি ডিএনএ রাসায়নিক গঠন দিয়ে। ডিএনএ রাসায়নিক গঠনকে আমরা এরকম কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা একে একে আলোচনা করব। প্রথম যেটা দেখবার সেটা হলো, ডিএনএকে মেইনলি আমরা 3 ভাগে ভাগ করতে পারি। পেন্টোজ শর্করা, নাইট্রোজেনযুক্ত বেস এবং একটা ফসফরিক অ্যাসিড। মেনলি ডিএনএ এই জিনিসগুলো নিয়েই গঠিত হয়। 3টের স্ট্রাকচার একটুখানি ছবিতে দেখব।
প্রথম হলো পেন্টোজ শর্করা। পেন্টোজ যে শর্করা ডিএনএতে থাকে তাকে বলে ডিঅক্সি রাইবোজ শর্করা। দেখতে অনেকটা এরকম হয়, স্ট্রাকচারটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, স্ট্রাকচারে আঁকতে দেয় না, কিন্তু যদি পরীক্ষার সময় লিখতে দেয়, যদি সম্ভব হয় স্ট্রাকচারটা যদি আঁকতে পারো তাহলে খুব ভালো হয়, না আঁকতে পারলেও কোনো ক্ষতি নেই। তো এই হচ্ছে পেন্টোজ শর্করা। এরপরে যেটা আসবে সেটা হলো নাইট্রোজেন যুক্ত বেস। দু রকম নাইট্রোজেন যুক্ত বেস হয়, একটাকে বলে পিউরিন। পিউরিন হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, এ আর জি। পিরিমিডিন হচ্ছে সাইটোসিন আর থাইমিডিন বা থাইমিন, সি আর টি। ডিএনএতে তাহলে পিউরিন থাকে AG আর পিরিমিডিন থাকে CT। আর হলো ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H2PO3-। এখানে দেখতে পারো H2PO3-, সরি, এখান থেকে দেখতে পারবে জিনিসটা। তো এই হচ্ছে ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেনযুক্ত বেস এবং পেন্টোজ শর্করা। 3 রকমের জিনিস থাকে ডিএনএতে। তো তাহলে ডিএনএর গঠনগত একক কি? ডিএনএর গঠনগত একককে আমরা বলতে পারি ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড। কী কী নিয়ে তৈরি হচ্ছে? একটা হলো ডিঅক্সি রাইবোজ শর্করা, এখানে ছবি দিয়েছি, একটা হলো ডিঅক্সি রাইবোজ শর্করা, আরেকটা হলো নাইট্রোজেনযুক্ত বেস। যে কোনো নাইট্রোজেনযুক্ত বেস হতে পারে, এ হতে পারে, টি হতে পারে, জি হতে পারে, সি হতে পারে। আমরা একটা এ দিয়ে এক্সাম্পল দিয়েছি। এই টোটাল জিনিসটা হলো ডিএনএর গঠনগত একক ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড। এইবার আরেকটা টার্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইডের সাথে যদি একটা ফসফরিক অ্যাসিড চলে আসে, তার মানে কি ছিল? ডিঅক্সি রাইবোজ শর্করা ছিল, কোনো একটা নাইট্রোজেনযুক্ত বেস ছিল, তার সাথে এক্সট্রা একটা ফসফরিক অ্যাসিড। দেখো এই স্ট্রাকচারটাতে একই রকম ছিল, একটা ডিঅক্সি রাইবোজ শর্করা, একটা নাইট্রোজেনযুক্ত বেস, সেখানে আমরা অ্যাডিনিন নিয়েছিলাম, একটা ফসফেট গ্রুপ আলাদা করে যুক্ত হয়েছে। এই টোটাল স্ট্রাকচারটাকে বলা হবে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। এটা গেল ডিএনএর একদম রাসায়নিক বেসিক গঠনটা। এইবার আমাদের আরেকটা যেটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এটা ততটা নাও আসতে পারে, পরীক্ষায় যেটা আসে সেটা হলো ডিএনএর ওয়াটসন ক্রিকের দ্বিতন্ত্রী গঠন। অনেক সময় পরীক্ষায় আসে ডিএনএর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করো, অনেক সময় বলে যে ওয়াটসন ক্রিকের দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করো, ওয়াটসন ক্রিকের মডেলটি বর্ণনা করো, বিভিন্নভাবে আসতে পারে। এই ছবিটা আঁকতে হবে, খুব সোজা ছবি, বুঝিয়ে দিলেই বুঝতে পারবে। প্রথম পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো পয়েন্ট ওয়াইজ দিতে পারলেই 5 নম্বরে ভালো মার্কস কিন্তু উঠবে। ডিএনএ দুটি সর্পিলাকার ও সমান্তরাল স্ট্র্যান্ড নিয়ে গঠিত। এই দুখানা সর্পিলাকার দেখতে পাচ্ছ, সাপের মতো গেছে এবং সমান্তরাল, দুটো একটা অপরের সাথে সমান্তরালই গেছে। একটা কেন্দ্রীয় অক্ষকে বেষ্টন করে পরস্পর সর্পিলাকারে এবং বিপরীত মুখে বেষ্টন করে। এই একটা কেন্দ্রীয় অক্ষ, একে পরস্পর বিপরীত মুখে। দেখো এখানে 3' হলে এখানে কিন্তু 5', এই স্ট্র্যান্ডটাই গেছে, এটা 3'। আবার এখানে 5' হলে এখানে এটা 3', 3', 5', এইভাবে কিন্তু গেছে। এটা কেন 3', এটা কেন 5', সেটা একটু বাদে বলছি, তার আগে আরও বাকি জিনিসগুলো দেখে নিই। ডিএনএ স্ট্র্যান্ড দুটি, এই দুটোকে বলা হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ড, যে দুটো পেঁচিয়ে রয়েছে, সেই দুটো ডিঅক্সি রাইবোজ শর্করা ও ফসফেট নিয়ে গঠিত। যেটা আমরা একটু আগেই দেখলাম, ডিঅক্সি রাইবোজ শর্করা আর ফসফেট নিয়ে গঠিত। আর এই ফসফেট মানে ডিঅক্সি রাইবোজ শর্করার সাথে একটা নাইট্রোজেনযুক্ত বেস ভিতরের দিকে বিন্যস্ত থাকে। দেখো এই যদি হয়, মানে শর্করাগুলো রয়েছে একটা করে বেস, দেখো ভেতরের দিকে সি রয়েছে, জি রয়েছে, টি, এ, এরকম ভেতরের দিকে রয়েছে বিন্যস্ত। আচ্ছা, ডিএনএ স্ট্র্যান্ড দুটি পরস্পর সমান্তরালভাবে থাকায় টোটাল চওড়া কত? 2 ন্যানোমিটার বা 20 অ্যামস্ট্রং। এই যে টোটাল চওড়াটা, এখানে দেখো নিচে লিখে দিয়েছে টোটাল যে চওড়াটা, এই চওড়াটা হলো 20 অ্যামস্ট্রং। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে যেটা লিখেছে সেটা হলো এ সবসময় টি এর সঙ্গে যুক্ত থাকে আর সি সবসময় জি এর সাথে যুক্ত থাকে। এ আর টি এর মধ্যে ডাবল বন্ড হয় আর সি আর জি এর মধ্যে ট্রিপল বন্ড হয়। এ টিকে বলা হয় পরিপূরক বেস জোড়া আর সি জিকেও বলা হয় পরিপূরক বেস জোড়া, কেননা এরা দুটো একটা অপরের পরিপূরক। 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএর একটা সম্পূর্ণ পাকে 10টা পরিপূরক বেস থাকে।
আর একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হয় 34 অ্যামস্ট্রং। তাহলে দুটো বেস জোড়ার মধ্যে তাহলে দূরত্ব কত হবে? 34 ডিভাইডেড বাই 10, 3.4 তাহলে হবে। কীরকম দেখাই একটুখানি, একটা সম্পূর্ণ পাক মানে এখান থেকে শুরু করে এখান অবধি, এই যে পাকটা এখানে টোটাল 10টা ডিএনএ মানে 10টা তোমার নাইট্রোজেনযুক্ত বেস থাকবে। দেখো এখানে ছবিতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে টোটাল যে 10টা পুরো স্ট্র্যান্ড মানে যে বেসগুলো নিয়ে, এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 34 অ্যামস্ট্রং। তাহলে 10টা যে এখানে আমরা নাইট্রোজেনযুক্ত বেস পেলাম, তাহলে এক একটার মধ্যে ডিস্টেন্স হলো 34 ডিভাইডেড বাই কটা ছিল? 10টা, 3.4 অ্যামস্ট্রং। আর 6 নম্বর যেটা লাস্ট, সেটা হলো সর্পিল আকারে বিন্যস্ত হওয়ায় দু রকমের খাঁজ সৃষ্টি হয়, প্রশস্ত খাঁজ বা মেজর গ্রুভ, সংকীর্ণ খাঁজ বা মাইনর গ্রুভ। দেখো এই যে ডিএনএটা গেছে, মেজর গ্রুভ কাকে বলছে? এইখানে দেখো এই যে একটা গ্রুভ তৈরি হয়েছে, এক ধরনের খাঁজ তৈরি হয়েছে, একে বলা হয় মেজর গ্রুভ বা প্রশস্ত খাঁজ। আর এখানে একটা ছোট খাঁজ তৈরি হয়েছে, একে বলা হয় মাইনর গ্রুভ, সংকীর্ণ খাঁজ। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ছবি দিয়েছি, এখানে ওরকম এটিজিসি বাইন্ড করেছে। এই ছবিটা বেসিক্যালি দিয়েছি একটাই কারণে, যেটা একটু আগে বলছিলাম, 3' কেন আর 5' কেন। কেন একটাই কারণে, যদি তুমি এই স্ট্যান্ডটা দেখো, এটাকে অনেকটা ফ্ল্যাট করে দেখিয়েছে, সর্পিল আকারে দেখায়নি, দুটো সমান্তরাল স্ট্যান্ড ছিল। যদি এই স্ট্যান্ডটা দেখো, এই যে সুগারটা ছিল, এই যে পেন্টোজ যে শর্করা, তার 5' কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়েছে। আর এই যে এখানে লাস্ট যেটা ছিল, তার 3' কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়েছে। এই একটা পেন্টোজ শর্করায় কার্বনের নাম কিভাবে দিতে হয় 1, 2, 3, 4, 5, সেটা তো তোমরা কেমিস্ট্রিতে অলরেডি শিখেছো, ক্লাস 11-এর অর্গ্যানিক কেমিস্ট্রিতে তোমরা নাম দেওয়া শিখেছো। তো সেইভাবে নাম দিলে 5th যে কার্বনটা, তার সাথে ফসফরাস থাকে, আর এখানে 3rd কার্বনের সাথে ফসফরাস থাকে, তাই এটা 5', এটা 3'। হোয়ারাজ উল্টো দিকেরটায় উল্টো ঘটনা ঘটে। এখানে যে কার্বন মানে পেন্টোজ যে শর্করা রয়েছে, পেন্টোজ শর্করার সাথে 3'-এর সাথে ফসফরাস থাকে, আর এখানে 5'-এর সাথে ফসফরাস থাকে। লক্ষ্য করো এখানে পেন্টোজ শর্করার অবস্থানটা দেখো ওপরের দিকে, এগুলো দেখো নিচের দিকে, উল্টো একদম। এটা যদি ওপরে ওপরে যায়, ওই জন্য ওপরে ওপরে অ্যারো দিয়েছে, নিচে 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 এটা যাবে, নিচের দিকে অ্যারো দিয়েছে। তাই এটা 3' হবে, এটা 5' হবে, সেই জন্যই বলে অপোজিট। এটা 5' টু 3', এটা 3' টু 5'। আর এখানে ওই একই জিনিসটা একটুখানি দেখিয়েছি, অ্যাডেনিন থাইমিন আর গুয়ানিন সাইটোসিনের মধ্যে বেস পেয়ারটা। যাই হোক, এবার ডিএনএর কাজ দেখি। ডিএনএর কাজ তো এর আগেও অনেকবার আমরা দেখেছি, ক্রোমোজোম ডিএনএ যাই বলো। প্রথম হলো বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চরণ, সেটা আমরা মেন্ডেলের যখন বংশগতি পড়েছি দেখেছি কীভাবে ডিএনএর মাধ্যমে বংশানুক্রমিক সঞ্চরণ হচ্ছে, বিভিন্ন রোগ বৈশিষ্ট্য সবটাই। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, আমাদের প্লে লিস্টে পরপর সাজানো রয়েছে, সেখানে গেলেই দেখতে পারবে। মেন্ডেলের বংশগতি এর আগের চ্যাপ্টারটা, চ্যাপ্টার 5, সেখানে দুটো ভাগে আমরা আলোচনা করেছিলাম, সবটাই রয়েছে। প্রতিলিপিকরণ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, যেটার মাধ্যমে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। প্রোটিন সংশ্লেষ, যেটার মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ হয়ে আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয়, সেটা একটা কাজ। 4 হলো পরিস্ফুরণ, যখন আমরা এর আগের লাস্ট যে ভিডিওটা ছিল, আমরা যখন দেখিয়েছিলাম মৌমাছির যখন মানে দেখেছিলাম লিঙ্গ নির্ধারণ, সেখানে দেখছিলাম যে পরিস্ফুরণ হচ্ছে। বা আমরা মানুষের ক্ষেত্রেও যদি দেখছিলাম যে ওয়াই ক্রোমোজোমে SRY জিন, সেটা পুরুষ জননাঙ্গ তৈরি করছে, গৌণ যৌন লক্ষণ প্রকাশ করছে, সবটাই ডিএনএ নির্ধারিত, এবং ডিএনএই টোটাল জিনিসটাকে কন্ট্রোল করছে। এটাই টোটাল ডিএনএর কাজ। এরপরে আসবো আরএনএ। আরএনএর রাসায়নিক গঠন কি? একদম ডিএনএর মতো এক্স্যাক্ট একই রকম, পেন্টোজ শর্করা থাকে, নাইট্রোজেনযুক্ত বেস থাকে, আর ফসফেট গ্রুপ থাকে। এখানে ব্যাপারটা একটু আলাদা। পেন্টোজ শর্করা যেটা থাকে সেটা হলো রাইবোজ। আগেরটা ডিএনএটা আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল ডিঅক্সিরাইবোজ, এটা হলো রাইবোজ শর্করা। এটা স্ট্রাকচারটা চাইলে এটা প্র্যাকটিস করতে পারো, না করলেও অসুবিধা নেই। নাইট্রোজেনযুক্ত বেস, এখানে কি কি নাইট্রোজেনযুক্ত বেস থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর তার সাথে যেটা থাকে সেটা হলো ইউরাসিল। আগেরটায় যেটা দেখেছিলাম থাইমিন, সেই থাইমিনে টি এর পরিবর্তে ইউ থাকে, বাকি সমস্ত একই।
এর সাথে আগেরটায় টি ডাবল বন্ড দিয়ে থাকতো, এখানে এর সাথে ইউ থাকার কথা কিন্তু থাকে না। ব্যাপারটা হলো যে আরএনএ যেহেতু একতন্ত্রী হয়, আমরা দেখবো আস্তে আস্তে, আরএনএ যেহেতু একতন্ত্রী হয় তার সাথে কোনো কমপ্লিমেন্টারি বেস থাকে না। যদি এটা দ্বিতন্ত্রী আরএনএ হতো, কোনো কোনো ক্ষেত্রে দ্বিতন্ত্রীও দেখা যায়, কিন্তু সেটা যাই হোক আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। যদি যেসব ক্ষেত্রে দ্বিতন্ত্রী আরএনএ দেখা যায় তাদের ক্ষেত্রে এর সাথে ইউ বাইন্ড করবে আর সি এর সাথে জি বাইন্ড করবে, এটা স্বাভাবিক যেরকম আগে হচ্ছিল। আর একটা ফসফরিক অ্যাসিড থাকে আগেরটার মতনই স্ট্রাকচার। সুতরাং একদম একই রকম আরএনএ আর ডিএনএ স্ট্রাকচার মাথায় রাখতে হবে। এরপরে আমাদের সিলেবাসে যেটা রয়েছে আরএনএ স্ট্রাকচার ছাড়াও, সেটা হলো আরএনএর বিভিন্ন টাইপস। আচ্ছা, এখানে একটুখানি বলে রাখি, যেরকম আরএনএর আমরা ডিএনএ দেখেছিলাম, আরএনএরও গঠনগত একক আমরা দেখব রাইবোনিউক্লিওসাইড। রাইবোনিউক্লিওসাইড হচ্ছে রাইবোজ শর্করা, তার সাথে যে কোনো নাইট্রোজেনযুক্ত বেস। মাথায় রাখবে AUGC, টি নেই কিন্তু, ATGC নয়, AUGC। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, একটা রাইবোজ শর্করা, তার সাথে একটা ইউ নিয়ে নিয়েছি, যে কোনো নাইট্রোজেনযুক্ত বেস হতে পারে। তো এই টোটালটা হলো রাইবোনিউক্লিওসাইড। রাইবোনিউক্লিওটাইড কী হবে? রাইবোনিউক্লিওসাইডের সাথে একটা ফসফরিক অ্যাসিড, তার মানে কি ছিল, রাইবোজ শর্করা, নাইট্রোজেনযুক্ত কোনো একটা বেস, তার সাথে ফসফরিক অ্যাসিড। এই একটা রাইবোজ শর্করা ছিল, তার সাথে ইউরাসিল ছিল একটা যে কোনো বেস, এর সাথে ফসফেট যুক্ত হয়েছে। তো এই টোটাল জিনিসটাকে বলা হবে রাইবোনিউক্লিওটাইড। যেটা বলছিলাম, কিছু আরএনএর টাইপস রয়েছে। 3 রকমের আরএনএ আমরা আমাদের জীবদেহে দেখতে পাই: mRNA, tRNA এবং rRNA। এই আরএনএগুলোর একটা তুলনামূলক আলোচনা সিলেবাসে রয়েছে। আমি 3টেকে এক জায়গায় রেখেছি, চার্ট ওয়াইজ আমি একটা পার্থক্য দিয়েছি। একটাই কারণ, পরীক্ষায় বিভিন্নভাবে এটা কোয়েশ্চেনটা আসতে পারে। কখনো বলতে পারে 5 নম্বর হয়তো দিতে পারে যে আমাদের দেহে কী কী ধরনের আরএনএ কয় প্রকার ও কী কী। লিখবে আরএনএ 3 প্রকার: mRNA, tRNA, rRNA। প্রত্যেক প্রকার আরএনএ সম্পর্কে আলোচনা করো। তো যদি আলোচনা করতে বলে mRNAর এই পয়েন্টগুলো যদি তুমি জানা থাকে লিখতে পারবে, tRNA rRNA লিখতে পারবে। তেমন অনেক সময় 3 নম্বরে কোয়েশ্চেনে দেয় mRNA, tRNA, rRNAর মধ্যে পার্থক্য লেখো, তখন এই টোটাল জিনিসটা পার্থক্য হিসেবে 3টে পয়েন্ট লিখতে হবে। কখনো আসতে পারে mRNA, tRNAর মধ্যে পার্থক্য, কখনো mRNA, rRNAর মধ্যে পার্থক্য, বিভিন্নভাবে কোয়েশ্চেন আসতে পারে। তোমায় এই 4টা শুধু মাথায় রাখতে হবে, যেরকম কোয়েশ্চেন আসবে তোমরা নিজের মাথা খাটিয়ে সেটা লিখে দিতে পারবে। যাই হোক, এবারে আরএনএর আলোচনাগুলো দেখি। পরিমাণ, এটা থাকে সব থেকে কম, 3 থেকে 5%। tRNA থাকে একটু বেশি, 10 থেকে 15। সব থেকে বেশি থাকে rRNA, সেটা হলো 80 থেকে, মানে 80% মোটামুটি ধরা হয়, টোটালটা মিলে 100% হলো। এবারে উৎপত্তি যেটা হয় সেটা হলো, আচ্ছা তার আগে বলি 3টে নামগুলো কিন্তু একটু জেনে রাখাটা দরকার আমার মনে হয়। mRNAর পুরো নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ, tRNA হচ্ছে ট্রান্সফার আরএনএ, rRNA হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আমার এখানে লেখা হয়নি, তোমরা ভিডিওটা শুনছো যখন, তোমরা যদি কোনো খাতায় নোট করতে থাকো তাহলে এটা লিখে রেখো: মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ আর রাইবোজোমাল আরএনএ। উৎপত্তি, ইউক্যারিওটিক কোষে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ তৈরি হয়। আমরা ট্রান্সক্রিপশন পদ্ধতি দেখব, এর পরের যে আমরা ভিডিওটা দেবো সেখানেই ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সমস্ত ডিটেলসে দেখব। তো সেই ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ তৈরি হয়। টিআরএনএও একই জিনিস, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হয়। আরআরএনএ একটুখানি অন্যরকম, সেটা হলো নিউক্লিয়াসে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন যে ছিল এনওআর, সেখান থেকে আরআরএনএ তৈরি হয়। এই এনওআর কথাটা আমরা এর আগেও পেয়েছি, যখন আমরা ক্রোমোজোমের স্ট্রাকচার দেখেছিলাম, সেখানে গৌণ খাঁজে আমি বলেছিলাম এনওআর থাকে, যেখানে নিউক্লিওলাস ওই জায়গাটায় থাকতে পারে, সেইখান থেকে আরআরএনএ তৈরি হয়। আচ্ছা, গঠন, এমআরএনএ হচ্ছে একতন্ত্রী, 3টে করে সন্নিহিত নাইট্রোজেনযুক্ত বেস একটা করে কোডন তৈরি করে। আমরা গঠনগুলো এক এক করে দেখতে থাকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো এমআরএনএ। দ্বিতন্ত্রী ডিএনএ ছিল, সেখান থেকে মানে একটা স্ট্র্যান্ডের ওপর ভিত্তি করে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হয়েছে। এই যে ট্রান্সক্রিপশন হয়েছে, একটাই স্ট্র্যান্ড থাকে এবং 3টে করে বেস নিয়ে একটা করে কোডন বলা হয়। 3টে করে বেস নিয়ে একটা করে কোডন, CAG, UG, U, AC, U, এরকম এক একটা কোডন, 3টি করে সন্নিহিত বেস। আচ্ছা, এবার টিআরএনএও একতন্ত্রী,
বেসিক্যালি সমস্ত আরএনএই একতন্ত্রী। টিআরএনএ গঠন অনেকটা লবঙ্গ পাতা, লবঙ্গ পাতা যদি দেখে থাকো, ইংলিশে বলে ক্লোভার লিফ, সেই রকম গঠন হয়। আর 3' প্রান্তে সিসিএ বেস থাকে, তার সাথে অ্যান্টিকোডনও থাকে। আচ্ছা, গঠনটা একটু দেখি। এই হলো লবঙ্গ পাতা টিআরএনএ। 3' প্রান্তে দেখো এসিসি বা উল্টো দিক থেকে আমরা যদি ধরি সিসিএ, এরকম বেস উপস্থিত থাকে। তার সাথে অ্যান্টিকোডন উপস্থিত থাকে, এই যে অ্যান্টিকোডন লুপ বলা হয় একে। এত ডিটেলস আমাদের জানবার দরকার নেই, জাস্ট স্ট্রাকচারটা জাস্ট দেখে রাখছি। আচ্ছা, সিসিএ বেস বললাম, আর অ্যান্টিকোডন থাকে, লবঙ্গ পাতার গঠন দেখলাম। এবার রাইবোজোমাল আরএনএ, আরআরএনএও একতন্ত্রী, বিভিন্ন স্থানে ফাঁসের মতো বা লুপের মতো অংশ গঠন করে। আর এখানে পরিপূরক বেসগুলি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই হলো আরআরএনএ। বিভিন্ন জায়গায় দেখো লুপ তৈরি করেছে, ছোটো ছোটো ফাঁসের মতো অংশ, সেখানে বিভিন্ন বেসগুলো জোড়ায় জোড়ায় হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। এটা হলো আরআরএনএ। তাহলে এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ গঠন আমি ছবিতে দেখিয়ে দিলাম। এবারে কাজ। এমআরএনএ যেটা করে সেটা হলো প্রোটিন গঠনের জন্য অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। প্রোটিন গঠন কিভাবে হচ্ছে, ট্রান্সলেশন প্রক্রিয়া, সেটা আমরা পরের ভিডিওতে দেখব। আপাতত জেনে রাখো, এমআরএনএ অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করছে। টিআরএনএ কী করছে, এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে এক একটা করে আবদ্ধ করে পলিরাইবোজোমে নিয়ে আসছে। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডগুলোকে টেনে টেনে নিয়ে আসে হলো টিআরএনএ, তারপর সেই অ্যামাইনো অ্যাসিডের সংকেতটাকে এমআরএনএ আর কি কোড করে। আরআরএনএর কাজ হচ্ছে রাইবোজোম গঠনে অংশগ্রহণ করে আর প্রোটিন সংশ্লেষ করে, কিভাবে, পলিরাইবোজোম গঠনের মাধ্যমে। তো এই হচ্ছে গিয়ে টোটাল 3 রকম আরএনএর তুলনামূলক একটা আলোচনা আমি বললাম। আর এই হচ্ছে ছবিগুলো জাস্ট দেখে রাখতে পারো, গঠন আর কি বুঝতে সুবিধা হবে। এরপরে আসছি ডিএনএ প্যাকেজিং, একটা টপিক ছোট রয়েছে। সেই ডিএনএ প্যাকেজিং কাকে বলে? ধনাত্মক আধানযুক্ত ক্ষারীয় প্রোটিনের সঙ্গে ঋণাত্মক আধানযুক্ত ডিএনএ হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, তার সাথে কোনো ধনাত্মক আধানযুক্ত কোনো ক্ষারীয় প্রোটিন যদি থাকে, তাহলে যেটা হবে, ডিএনএর কুণ্ডলীকৃত ঘনীভূত হয়ে নিউক্লিয়াসের স্বল্প স্থানে সঞ্চিত থাকবে। এই ঘটনাকে বলা হচ্ছে ডিএনএ প্যাকেজিং। এবার এর বিভিন্ন পর্যায় রয়েছে। মনে করে দেখো, যদি তোমরা না দেখে থাকো ভিডিওটা অবশ্যই দেখবে। এর আগের যে ভিডিওটা ছিল, আমরা যখন বংশগতি আলোচনা করেছিলাম, বংশগতির পার্ট 1-এ আমরা ক্রোমোজোমের যখন গঠন আলোচনা করেছিলাম, এই জিনিসটাই আমরা কিন্তু বলেছিলাম ক্রোমোজোমের পরাণু গঠনে। ওখানে নিউক্লিওজোম, ক্রোম্যাটোজোম, অলিগোনিউক্লিওজোম, সোলেনয়েড, সমস্ত জিনিস আমরা ইন ডিটেলস আলোচনা করেছি সেই চ্যাপ্টারে। এখানে আলাদা করে কেন সিলেবাসে দেওয়া রয়েছে আমি জানি না, তবে সেখানেও দেওয়া ছিল, তাই আমরা সেখানে আলোচনা করে ফেলেছি। তাই এটা নিয়ে এখানে আর খুব বেশি কথা বলবো না, একদম সেই জিনিসটাই পরপর স্টেপ বাই স্টেপ আমি ছবি দিয়েও বুঝিয়েছিলাম। সেই জিনিসটাকেই বলা হচ্ছে ডিএনএ প্যাকেজিং। লাস্ট যে টপিকটা আজকের জন্য, সেটা হলো সেন্ট্রাল ডগমা। কাকে বলা হয়? ডিএনএ, আরএনএ, প্রোটিন, এই 3 রকমের তো অণু আমাদের শরীরে রয়েছে। এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক। কীরকম সম্পর্ক? না, একটা ডিএনএ ছিল। সেন্ট্রাল ডগমা জিনিসটা অনেকটা এরকম, একটা ডিএনএ ছিল, ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে আরেকটা ডিএনএ কপি তৈরি করতে পারে। অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে রেপ্লিকেশনের মাধ্যমে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হতে পারে ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে। তাহলে 3 রকম পদ্ধতি দেখলাম, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। এই 3টে পদ্ধতির মাধ্যমে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন, এই 3টে পরস্পরের সাথে যুক্ত। তো এই 3 প্রকার জৈব অণুর মধ্যে পারস্পরিক কার্যকরী সম্পর্ক, এবং যার মাধ্যমে জেনেটিক বার্তা প্রবাহ ওই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মাধ্যমে ঘটে, তাকে বলছে সেন্ট্রাল ডগমা। তাহলে সেন্ট্রাল ডগমা জিনিসটা খুব সোজা, ওই ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রেপ্লিকেশন, এই 3টে জিনিসের মধ্যে একটা কানেকশন। ফ্রান্সিস ক্রিক বলে একজন বিজ্ঞানী প্রথম এই সেন্ট্রাল ডগমা কথাটা ব্যবহার করেন। তাৎপর্য কি? ডিএনএ, আরএনএ, প্রোটিনের মধ্যে জেনেটিক বার্তার প্রবাহ কিভাবে ঘটে তা জানা যায়। অর্থাৎ এই যে বললাম রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন কিভাবে হচ্ছে, এই বার্তার প্রবাহটা আমরা জানতে পারবো।
2 নম্বর হলো নিউক্লিওটাইডের সজ্জাক্রম থেকে অ্যামাইনো অ্যাসিডের সজ্জাক্রমও জানা যায়। নিউক্লিওটাইড সজ্জাক্রম যেটা ছিল, ডিএনএর মধ্যে কী নিউক্লিওটাইড রয়েছে সেটার অনুযায়ী কিন্তু আমাদের অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের সজ্জাক্রম তৈরি হবে, সৃষ্টি হবে। তো এই টোটাল জিনিসটা সেন্ট্রাল ডগমা থেকে জানা যায়। তাহলে সেন্ট্রাল ডগমা কিন্তু আমাদের বায়োলজিতে বা জেনেটিক্সে খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম। তো আজকে এতটুকুই থাকলো। এর পরের যে ভিডিওটা পার্ট 2 আসবে, সেই পার্ট 2তে আমরা এই সেন্ট্রাল ডগমার যে 3টে পর্যায়, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, সেটা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব কিভাবে হচ্ছে। আজকের জন্য এতটুকুই। সবশেষে যেটা বলবো সেটা হলো, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের উপকার হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং আমাদের চ্যানেল সোপান এইচএস টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানিও, তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো সেটাও জানাতে পারো। এবং তার সাথে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো জায়গা বুঝতে সমস্যা হয়, কোনো এক্সট্রা ইনফরমেশান দরকার হয়, সবটাই তোমরা কমেন্টে জানাতে পারো। আমরা চেষ্টা করবো যতটুকুনি তোমাদের সাহায্য করা যায়। তার সাথে আমি আমার ডিটেলসটা এখানে দিয়েছি, এই ফোন নাম্বার বা ইমেল করেও আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করবার। আর তার সাথে যদি আমাদের এই উদ্যোগকে ভালো লেগে থাকে এবং তোমরাও যদি আমাদের এই চ্যানেলে পড়াতে চাও, বা তোমাদের চেনাশোনা কেউ যদি এই চ্যানেলটায় পড়াতে চায় এরকম ভিডিও দিয়ে, তাহলে কমেন্ট সেকশনের একদম প্রথমে আমরা একটা নাম্বার দিচ্ছি, ফোন নাম্বার। সেই ফোন নাম্বারে একটুখানি যোগাযোগ করো, উনি বাকি ডিটেলসটা তোমাদের বুঝিয়ে দেবে। তাহলে তোমরাও আমাদের মতো এই ভিডিও তোমরা এভাবে ক্লাস নিতে পারবে, যাতে আরও বাকি 5 জনের সুবিধা হয়। তাহলে এতটুকুই আজকের জন্য। পরের ভিডিওয়ে পার্ট 2 নিয়ে খুব শিগগিরই আসছি।